আসসালামু আলাইকুম। আমি মূলত আজকে সকালে এসেছি তনু, সোহাগী জাহান তনু, তার কেসটা নিয়ে আলাপ করার জন্য। আমি গতকালকে একটা পোস্ট শেয়ার করেছি যে সোহাগী জাহান তনুর বর্তমানে যে রিপোর্টটা বেরিয়েছে যে 3 জন সেনাবাহিনী সদস্য জড়িত, দিস ট্রু। এটা আমি কনফার্ম করেছি গত সপ্তাহে। আমি অ্যাকচুয়ালি ইলিয়াস হোসেনের একটা ইয়াতে শুনতেছিলাম যে সোহাগী জাহান তনুর ফাদারের সাথে কথা বলতেছে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি আমার যে তথ্য ছিল ওইটার সাথে ম্যাচ করতেছে না। আই ওয়াজ অ্যানয়েড যে আমি আসলেই বিশ্বাস করতাম যে সেনাবাহিনীর কোনো সদস্য এটার সাথে জড়িত না। এখন আমি জানাবো কেন আমি এতদিন এই কেসটাকে ডিফেন্ড করে আসছিলাম। আমার নর্মালি সত্য, স্পেশালি গুম খুন, এই দুটোর সাথে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 2016-তে যখন এই ঘটনাটা হয় তখন কিন্তু আমি সেনাবাহিনীতে না, আমি তখন বিজিবিতে আমি যেহেতু বিজিবিতে ছিলাম, আমি বিজিবি থেকে গিয়েছি হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট, যেটা সেনা প্রধানের গোয়েন্দা সংস্থা, যেটা আমি তখন সেখানে ছিলাম। ওখান থেকে আমি চলে গেলাম বিজিবিতে। মেইনলি কাহিনী একটাই ছিল, তখনকার যে কমান্ড্যান্ট ছিল ফজল স্যার। আমি বলেছিলাম যে আমার ঢাকায় মাত্র 1 বছর চাকরি, আমি ঢাকায় রিটায়ারমেন্টের টাইম ক্লোজ হয়ে গেছে, সো আমি চাচ্ছি। উনি আমাকে বিজিবিতে পাঠিয়ে দিচ্ছে, বিজিবিতে গিয়ে বলো যে তোমাকে ঢাকায় রাখতে। আমি বললাম বাপ কথা শুনেন না স্যার, চাচা কথা শুনবে। এনিওয়ে, আমি তখন বিজিবিতে ছিলাম। বিজিবিতে থাকার সময় বিজিবিতে আমি যখন এএসইউ থেকে বিজিবিতে যাই, তখন ফজল স্যার হ্যান্ড ওভার করে হচ্ছে ব্রিগেডিয়ার ফয়েজ, মানে বর্তমানে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, উনার কাছে। তা আমি উনাকে পেয়েছি, উনি থাকা অবস্থায় আমি বিজিবিতে গেলাম। আমি বিজিবি থেকে যখন ঢাকায় এসেছি কোনো কারণে, আমি ফয়েজ স্যারের অফিসে গিয়েছিলাম কাজে, বা আমার এই মুহূর্তে মনে নাই। আমি তখন বললাম যে স্যার, এই তনু হত্যা কেস নিয়ে কি হচ্ছে, এটা নিয়ে এত কথা হচ্ছে কেন? লোকজন তো সেনাবাহিনীকে নিয়ে খারাপ কথা বলতেছে, এটা কারণটা কি? উনি আমাকে স্পষ্ট বললেন যে এটার সাথে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নাই, এটার সাথে সিভিলিয়ানদের সম্পর্ক। পুলিশ ইনভেস্টিগেশনে বারবার বাধা দিচ্ছে, সেনাবাহিনী কোঅপারেট করতেছে। আমি বলি এটা কেমনে সম্ভব ক্যান্টনমেন্টের ভিতরে? তারপরে উনি একটা ডিসগাস্টিং কথা বললেন, সেটা হচ্ছে তনু মেয়েটার চরিত্র খারাপ, বিভিন্ন জায়গায় যাইতো, তার বয়ফ্রেন্ড ছিল, এরা কিছু একটা করতে পারে, এবং পুলিশ অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন করতেছে। আমি জিনিসটা পরবর্তীতে, আমি তো তখন সাথে সাথে এর কিছুদিন পরে ব্যস্ত ছিলাম, বিদেশে চলে গেলাম। আমি অ্যাকচুয়ালি খেয়াল করে দেখলাম যে সেনাবাহিনী এটার মধ্যে কোনো সদস্য, কোনো অফিসার, হাই লেভেলের কেউ এটার সাথে জড়িত হওয়ার সম্ভাবনা কম। সৈনিক যদি জড়িত হয়ে থাকে, সৈনিকদের কেন সেনাবাহিনী কভার করবে? সেনাবাহিনী কেন এদেরকে মানে কভার করবে? এটা তো হওয়া সম্ভব না। এটা থেকে আর্মির কি লাভ? আর্মির রিপুটেশন এমনিই নষ্ট হচ্ছে ইয়ার ভিতরে থাকার জন্য, পুলিশ কোঅপারেশন করতেছে না। সো আরেকটা জিনিস হচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, যিনি এখন লেফটেন্যান্ট জেনারেল, এই সময় এডিসি আদা আছেন, ওনার সাথে আমি একই ক্যান্টনমেন্টে কথা বলছি, ওনার বাসায় 1000 বার গেছি, দাওয়াত খাইছি, আমরা পিঠাপিঠি করছে, উনি 23 লং করছে, 24 লং করছে, এক্সট্রিম একটা ভালো সময়, একসাথে খেলাধুলা করছি। উনি আমাকে এই ব্যাপারে, এবং আমি এএসইউর অফিসার, এএসইউ থেকে আমি গিয়েছি, আমি এএসইউ অফিসার, উনার কাছ থেকে অরিজিনাল তথ্য না নিয়ে আমাকে ম্যানিপুলেশন তথ্য দিবে, এটা আমার কাছে বিশ্বাসই হয় নাই। আই ট্রুলি বিলিভড হিম, বিকজ এটা হচ্ছে ইন্টেলিজেন্স এথিক্স। আমি ইন্টেলিজেন্সে চাকরি করছি, যে ইউনিটে চাকরি করতেছি, ওই ইউনিটের বস আমাকে সত্য গোপন করবে, এটা আমার মাথায় আসে নাই। এটা আমি অ্যাকচুয়ালি একদম মাথায় নিতেই পারি নাই। এখন আসি হচ্ছে মেইন কাহিনীতে। 2016-তে যখন এই ঘটনা হয়, তখন সেখানে জিওসি ছিলেন হচ্ছে এনায়েত, আর সেনাপ্রধান ছিল লেফটেন্যান্ট জেনারেল বেলায়েত। তখন বোধ হয় মানে ফুল জেনারেল হয়নি, লেফটেন্যান্ট জেনারেল বেলায়েত। আমি শুধু কিছু বলবো যে সমস্ত আমি সত্য জেনেছি। একটা হচ্ছে, যখন এই ইনভেস্টিগেশন হয়, পুলিশ
তিনজনের যে ডিএনএ স্যাম্পল শুক্রাণু যে তনুর দেহে পাওয়া গেছে, এটা তারা জেনে সেনাবাহিনীকে অ্যাপ্রোচ করছে, সম্ভাব্য তিনজনের, এবং বিভিন্ন ইন্টারভিউশনের মধ্যে কয়েকজনের নামও পাইছে, তিনজনের নামও পাইছে। সেই তিনজন হচ্ছে এখন আপনারা যেটা শুনতেছেন, সিনিয়র ওয়ারেন্টার হাফিজ, সার্জেন্ট জাহিদ, আর একটা বোধহয় সৈনিক শাহিনুল। এই তিনজনের নাম আছে, কিন্তু এই তিনজনকে সেনাবাহিনী দেয় নাই। কেন দিবে না? এটা হচ্ছে, ইট মেক নো সেন্স। আচ্ছা, এর সময় আমি ওই আমলে যখন 2016 সালে, তখন পত্রিকায় বিভিন্ন, এবং আমি কিছু লোকজনের সাথে কথা বলে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে মেজর জেনারেল এনায়েতের স্ত্রী ম্যাডাম এই তনু যেহেতু নাটক, গান টান বা এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রম করতো, ক্যান্টনমেন্টের একটা অনুষ্ঠানে তাকে জয়েন করতে বলে। সেই জয়েন করতে বলায় ওই একই দিনে তনুর কলেজের একটা অনুষ্ঠান ছিল, এবং তনু অ্যাকচুয়ালি এটা ডিনাই করেছে, এবং এই ডিনাই করাটা নাকি জিওসি ম্যাডাম খুব খারাপভাবে নিয়েছে। বাট এটার সাথে খুনের সহায়তা করছে এটা আমি বলতেছি না। এর পরবর্তীতে যেটা হলো, এখন আমি যেটা জানি না সেটা হচ্ছে এই তিনজন সৈনিকের, এখন ওয়ারেন্ট অফিসার হওয়া মানে হাফিজ মানে হচ্ছে, ওই সময় ওয়ারেন্ট অফিসার ছিল না, এরা কি জিওসি স্টাফ ছিল? এটা আমি কনফার্ম করতে পারিনি। জিওসি স্টাফ বা আশেপাশে যদি হয়ে থাকে তাহলে হয়তোবা তাদেরকে ডাকতে গেছিল, বাট পরবর্তীতে এরা একটা সিচুয়েশনের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই কাজটা ঘটাইছে, কারণ এদের ডিএনএ স্যাম্পল তার শরীরে পাওয়া গেছে। এটা নিশ্চিতভাবেই প্রমাণ করে যে তারা এই ধর্ষণের সাথে এবং ইয়ার সাথে জড়িত ছিল। কিন্তু সেনাবাহিনী কেন এটার ব্লেমটা নিবে? দিস ইজ ডিসগাস্টিং। এটা কোনোভাবেই আমার মাথার মধ্যে আসে না যে সেনাবাহিনী কেন এটারে নেবে। দিস ইজ এ বিগ ইস্যু। ইটস নট এ বিগ ইস্যু। ইটস নট এ বিগ ইস্যু। আমাদের সমাজে ধর্ষণ হয়, হত্যা হয়, এবং আমাদের সমাজের যে সমস্ত মানুষরা আছে তারাই সেনাবাহিনীতে আছে। সো এখানে একটা ইয়া হবেই। আমি যখন 47 বেঙ্গলে ছিলাম, এরকম বিভিন্ন এক্সারসাইজের সময় 3টা কেস ছিল, 3টা কেস। প্রথমটাকে সিও সম্ভবত র্যাঙ্ক ডাউন করছিল, পরবর্তীটারে 30 দিনের জেল দিছে, প্রথমটারে 30 দিন জেল দিছে, এরপরটারে 89 ডেজ দিয়ে চাকরিতে রাখছে, এরপরটাকে চাকরিচ্যুত করছে। যেহেতু এই জিনিসটা, এটা সেনাবাহিনীর মধ্যে কেন প্রতিটা জায়গাতেই থাকবে, প্রতিটা জায়গাতেই থাকবে, কিন্তু সেনাবাহিনী এটাকে প্রোটেক্ট করবে, এটা আমি নিতেই পারতেছি না। এবং আমি অ্যাকচুয়ালি আমি যেটা সাপোর্ট করি বা যেটা আমি বিশ্বাস করি, আমি এটা স্ট্রংলি বলি, এটা আর্মির ফরে যাক আর বিরুদ্ধে যাক, স্পেশালি আর্মি অন্যান্যগুলো ইস্যুগুলো আমি অ্যাভয়েড করলেও গুম খুনের সাথে সেনাবাহিনী জড়িত, এটার মধ্যে কোনো ইয়া নাই। এটা হচ্ছে একটা খুনের কেস, মার্ডার, ধর্ষণ এবং মার্ডার সবচেয়ে এই ধরনের অরিজিনাল সিনের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, যেটা সবচেয়ে কঠোর যেটা। সো এটাকে সেনাবাহিনী সাপোর্ট করছে, এটা একটা অ্যাবসার্ড জিনিস। আমি শুধু এখন এটার সাথে আরেকটা অ্যানালাইসিস দিব, সেটা হচ্ছে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা, এটা এক সময় পর্যন্ত শুধু যারা গোয়েন্দা কোয়ালিফাইড অফিসারদের দিয়েই কন্ট্রোল হতো। এই জিনিসটা আমার চোখে পড়েছে প্রথমে হচ্ছে সেনাবাহিনীতে, আমি বলি 2 বা 3 ধরনের অফিসার আছে। প্রথম একটা হচ্ছে লেখাপড়ায় খুব ভালো করছে সামনের দিকে, এবং তারা এত বেশি ক্যারিয়ারিস্ট হয়, এই ক্যারিয়ারে উপরে যাওয়ার জন্য তারা যে কোনো অনিয়ম করতেও পিছপা হয় না। এই ট্রেন্ডটা প্রথমে শুরু করলো হচ্ছে জেনারেল ইকবাল করিম ভুইয়া। উনি কাকে নিয়ে আসলেন কমান্ড্যান্ট হিসেবে? ব্রিগেডিয়ার ফজল। ব্রিগেডিয়ার ফজল কোন ফজল? এই ব্রিগেডিয়ার ফজল হচ্ছে, আপনারা দেখেছেন না, এই যে এটা কি বলে, নির্বাচন কমিশনারের ব্রিগেডিয়ার ফজল, সানাউল্লাহ মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ স্যারের নাম। উনি আমার ডাইরেক্ট বস ছিলেন, উনি ক্যারিয়ার অফিসার। সো আমি স্পষ্ট কাছে উনার আন্ডারে আমি কাজ করেছি, যেটা দেখেছি তাদের মেইন কাজটা থাকে হচ্ছে
সরকারকে কি বলে সিনিয়রকে খুশি করা, সিনিয়রকে খুশি করে নেক্সট র্যাঙ্ক পর্যন্ত যাওয়া। এই ফজল স্যারকে দেখেছি যে যখন সেনা প্রধান উনি চেঞ্জ হয়ে বেলাল স্যার আসবেন, তখন আমাদেরকে মানে 7 দিন বা তারও কম একটা ডেট দিল। পুরা যতগুলো ইউনিট আছে ইউনিটের মধ্যে বিভিন্ন ধরনের তাদের ডাটা ডাটা নিয়ে আসছে। যেমন এর মধ্যে একটা ছিল ব্যাংকের ডাটা, মানে কোন ব্যাংকের প্রাইভেট ফান্ডে কত আছে, সরকারি ফান্ডে কত আছে, যেগুলো সেন্সিটিভ ইনফরমেশন। আর চাইলো 7 দিনের মধ্যে। আমি ওনার এক স্টাফকে বললাম যে তোমরা যে এইভাবে চাইলা, এটা চাইতে হলে তোমাকে অ্যাটলিস্ট মাসখানেক টাইম দিতে হবে। তুমি এএসইউর পলিসি লেটার এত বাইর করো, ওই এএসইউ না, এটা এমআই ডাইরেক্টর পলিসি লেটার বাইর করো, ওখানে দেখো কি লেখা আছে, এই ধরনের হইলে কতদিন দিতে হবে। মোট কথা হচ্ছে তারা টলিসিরা তাদের হচ্ছে সিনিয়রকে খুশি করতে হবে। সো আই ওয়াজ ভেরি লাকি যে আমি যেহেতু পুরোনো গোয়েন্দা সংস্থা, সো ইউনিট থেকে এই তথ্য পাওয়া যাবে না, সো আমি ব্যাংকের সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ডিলিংসে আমি সমস্ত ইউনিটের সবকিছু নিয়ে আসছিলাম, আমি সবকিছু তথ্য জোগাড় করছি। বাট কথা হচ্ছে দ্যাট ওয়াজ এ পলিসি ভায়োলেশন টু সাপোর্ট সিনিয়র। সেম জিনিসটা হয়েছে। আমি এর আগে একবার বলেছিলাম, এই ফজল স্যারকেও আমাকে একজন হানি ট্র্যাপ করার চেষ্টা করেছিল। আমি যখন মিশনে ছিলাম, আমি হানি ট্র্যাপের সমস্ত তথ্য ফজল স্যারকে দিয়েছিলাম। হ্যাঁ, আমার নামে যে নারী কেলেঙ্কারি অনেক কিছু ফটোকার্ড বানায় না, এটা কিন্তু দেয় নাই, কারণ ওইটা হচ্ছে শালা এক্সপোজ হয়ে যাবে তো, কারণ যে করতে চাচ্ছিল সে হচ্ছে ভারতীয় এজেন্ট। আমি স্যারকে যখন এগুলো দিলাম, আমি ওই আগেই বিদেশকে পাঠালাম, আসলে আমার আমার কনভারসেশন ওকে দিলাম। ওনার শুধু একটাই কথা, তুমি বাইচে গেছো। বাট দেশের, তখন তো আওয়ামী লীগের সময়, দেশের পক্ষে বিদেশের হয়ে কাজ করতেছে, উনি যেটা ডিক করবে গোয়েন্দা অফিসারে, এই ড্রাইভটা নাই। আমি বলতে চাচ্ছিলাম যে প্রফেশনাল গোয়েন্দা সংস্থার প্রফেশনাল গোয়েন্দা হইলে এটা সে ডিক করতো, বাট তারা ডিক করে নাই। সেম জিনিসটা উনি হ্যান্ড ওভার করে দিয়েছে ফয়েজ স্যারকে, এবং ফয়েজ স্যার সেম জিনিস, ওনারা হচ্ছে কেরিয়ার গোছানোর জন্য তারা যা ইচ্ছা তাই করবে। আপনি একটা জিনিস দেখেন যে আমি ফয়েজ স্যারকে জিজ্ঞেস করলাম যে তনু হত্যার বিচার, উনি যে স্টোরিটা বললো সেটা হচ্ছে তাকে জেনারেল বেলাল স্যার যে চিফ ছিলেন, যেভাবে ওনাকে ব্রিফ করছেন সেইভাবে ওইভাবে দিয়েছেন। আমি যে একটা গোয়েন্দা অফিসার, আমার পক্ষে শেয়ার করে নাই, কারণ কি, তাহলে ওনার যে মানে মেইন গোলটা অ্যাচিভ না হইতে পারে। সো এই কাজটা উনি করছেন। এখন আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের সিনিয়র অফিসাররা তারা সত্য প্রকাশে, মানে নর্মালি যেটা হয় ইংলিশে যেরকম আছে, নাইটসদের একটা ইয়ে আছে, সেইং আছে যে স্পিক দ্য ট্রুথ ইভেন ইন দ্য ফেস অফ ইউর ডেথ। অ্যাকচুয়ালি নাইটস কি, মানে মধ্যযুগে যারা নাইটস ছিল, বর্তমান যুগে হচ্ছে তারা সেনা অফিসার। তাদের সত্যের সাথে ওইভাবেই শক্ত থাকার কথা তারা থাকতেছে না। তারা সিনিয়র বলতেছে এই তনু হত্যা, একটা দেশ, আমরা একটা মুসলিম জাতি, এই মেয়েটা একটা ইনোসেন্ট মেয়ে, তাকে শুধু হত্যাই করে নাই, তার নামে খারাপ ব্লেম দিছে। যে মেয়েটা আসলে হিজাব টিজাবও পড়তো, তার নামে খারাপ ব্লেম দিচ্ছে। আপনি চিন্তা করতে পারছেন? একটা সাধারণ মানুষ পারবে? একজন সাধারণ মানুষ, আমি কোনোভাবে এই যে তনু হত্যা জিনিসটা হয়েছে, এটাকে আমি সাপোর্ট দিতে পারলাম না। তারপর আমি চুপ থাকবো? আমি বলবো যে মেয়েটা চরিত্র খারাপ? জেনারেল ফয়েজ আমাকে তখন বলছে যে মেয়েটার চরিত্র খারাপ। এইটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় সমস্যা। সেটা হচ্ছে তারা ওই ভারত থেকে শুরু করে এই সিনিয়র আওয়ামী লীগ যে প্র্যাকটিসটা দিয়ে গেছে, যে সমস্ত অফিসারদের মধ্যে গ্রিড আছে, উপরে যাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে প্রস্তুত, তাদেরকে আইনে এই সমস্ত ইম্পর্টেন্ট জায়গার মধ্যে তারা রাখলে তারা ওই সাপোর্টটা দেয়। এই কারণেই তনু হত্যার মতো একটা জিনিস আমরা ভুলে যাই। মুসলমান হিসাবে বলা আছে কোরআনে যে আমরা যদি একটা ইনোসেন্ট মানুষকে হত্যা করি, সে যেন পুরা গোটা হিউম্যানিটিকে হত্যা করেছে। সো জেনারেল বেলাল, জেনারেল এনায়েত,
যারা ব্রিগেডিয়ার তখনকার ফয়েজ, যারা এই জিনিসটা আপনারা কাভার করেছেন, আপনারা পুরো আপনার পুরো হিউম্যানিটিকে হত্যা করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইজ্জতের জন্য এই জিনিসটা কাভার করবেন। এখন কি হয়েছে? এখন এখন কি হয়েছে? এখন কি বাংলাদেশ সেনাবাহিনীর ইজ্জত বেড়ে গেছে? যে লোকটা এই যে সিনিয়র অফিসার হাফিজ, তার মানে ওই সময় তো সিনিয়র অফিসার, তাকে প্রমোশন দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছে। কারা নিয়ে আসছে? ডিসগাস্টিং, ডিসগাস্টিং। এইটাই হচ্ছে সেনাবাহিনীর মানে, যে এই জন্যই আমি বারবার আমার আগের ইয়ারটাতে বলেছিলাম যে আমাদেরকে সেনাবাহিনীতে একটা কমিটি করতে হবে, কমিশন করতে হবে, যে কমিটিতে ভারতের সাথে যারা এই ধরনের কাজ করেছে, যারা ভারতের সাথে যারা আন্ডারস্ট্যান্ডিং এ গেছে, এখনো ভারতের সাথে কানেক্টেড রাখতেছে, এটা যে একটা কবিরা গুনাহ, এটা যে একটা কবিরা গুনাহ। যারা গুম খুন করেছে তারা যে একটা কবিরা গুনাহ। সেনাবাহিনীতে সব কাজ করলে যেটা, এদেরকে ঘৃণা করতে হবে। অ্যাটলিস্ট আপনি যদি দুর্বল হইতে পারেন, আল্লাহ এইটুকু বলে দিচ্ছে যে অন্যায় দেখলে অ্যাটলিস্ট ঘৃণা করেন, ঘৃণা করেন। ওই যে আরেকটা যে বলতেছিলাম যে সেনাবাহিনীকে নষ্ট করতে হচ্ছে এই গোয়েন্দা সংস্থাগুলোতে। ডিজিএফআই তো পুরাই চলতে হচ্ছে যাদের গোয়েন্দা কোয়ালিফাইড নাই, জীবনে কোনোদিন গোয়েন্দা কাজ করে নাই, শুধু ফ্যামিলিতে আওয়ামী লীগ আছে বা এখন হয়তো বিএনপি আছে, অতএব তারা এখন ডিজিএফআই। এই যে ফজলে সরি ফজলে রহমান না, জেনারেল ইকবাল করিম ভুইয়া নিয়ে আসছিল ফজল ব্রিগেডিয়ার ফজল স্যারকে, এখন নির্বাচন কমিশনার। উনি এখন কিভাবে দেশটাকে বেচলেন? এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে উনি দেশটাকে কিন্তু বেঁচে দিলেন। সো এখানে হচ্ছে যারাই সিনিয়রের সাথে লয়ালিটি শো করবে তারাই ইম্পর্টেন্ট জায়গাতে যাবে, তারাই প্রমোশন পাবে। এটা একটা সিস্টেম করে ফেলছে, সিস্টেম করে ফেলছে। আচ্ছা, এখন দেখেন সেনাবাহিনীতে সিনিয়র তার লয়াল লোকজন চাবে, হইতে পারে, বাট সেনাবাহিনীতে লয়ালিটি কিভাবে হয়? মনে করেন আমি আমার সিনিয়রের প্রতি লয়াল, আমার কমান্ডারের প্রতি লয়াল কেন হব? যখন আমি জানবো যে আমার বিপদে তার পাশে দাঁড়াবে, যুদ্ধে যখন যাব সে আমার জন্য বুলেটটা নিবে, আমার সিনিয়র বুলেটটা নিবে। এইভাবে সেনাবাহিনীর লয়ালিটি হয়। সেনাবাহিনীতে আমি সিনিয়র এর আদেশ চোখ বন্ধ করে পালন করব যখন আমি জানবো এই সিনিয়র অ্যাকচুয়ালি আমার পক্ষে কাজ করতেছে, আমাকে সাপোর্ট করতেছে, আমাকে, এবং আমাকে যদি তার জন্য জীবন দিতে হয় তাহলে আমাকে সে বুঝায় বলবে যে এই যুদ্ধের ফ্রন্টে তোমাকে হয়তো জীবন দিতে হবে, বাট দেশের জন্য আমাকে বলবে। আমাকে ভুল তথ্য দিয়ে পাঠাবে না, ভুল তথ্য দিয়ে পাঠাবে না। এই যে সেনাবাহিনীর প্রমোশন এবং অন্যান্যর পিছনে দিয়া লয়ালিটি ক্রয় করা, এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের সেনাবাহিনীটাকে শেষ করে দিচ্ছে, সেনাবাহিনীর সিস্টেমটাকে শেষ করে দিচ্ছে। এই কারণেই তনু হত্যা হয়, আর সিনিয়রের আদেশে গোয়েন্দা সংস্থা এবং তারা এটাকে লুকায় ফেলায়, লুকায় ফেলায়। বাট আমি সেলুট জানাই ব্রিগেডিয়ার জেনারেল শামস, যিনি বর্তমানে সিকিউরিটি অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার। আমি এই সরকারের সমস্ত কিছু সাপোর্ট করি না, তাদের ভারতের আজ্ঞাবহ নীতি পছন্দ করি না, বাট এই তনু হত্যা মামলার কেসটা সামনে নিয়ে আসার জন্য আমি ব্রিগেডিয়ার শামসকে অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই। এটা অবশ্যই ওনার একটা ইনিশিয়েটিভ ছিল, আমি যেটা জেনেছি। আমি আশা করি যে একে একে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাটাও যেন সামনে চলে আসে, সামনে চলে আসে, এবং এটার জন্য যে বিচার যেটা হয় এটা যেন হয়। এখানে আমি মানে আই বি টু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে আমি ধরে নিব যে হ্যাঁ এটার সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, কারো হিসাব কিতাব নাই, যে সমস্ত সিনিয়ররা ধরা খাবে তাদের সাথে কোনো ইয়া নাই, অতএব এটাকে ধরেছে। বাট স্টিল আমি এটা সাধুবাদ জানাই, সাধুবাদ জানাই। কারণ একটা সেনাবাহিনীকে শুদ্ধ করতে হইলে সেনাবাহিনী ক্রিমিনালকে সাপোর্ট করে এটা হইতে পারে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমি আশা করব ব্রিগেডিয়ার জেনারেল শামস স্যার এই যে 15 জন যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েটলি ফোর্স রিটায়ার্ড পাঠিয়ে সিভিল জেলে পাঠাবেন। সেনাবাহিনীর সুনাম যেটা আছে, আমরা যে সুনামটা
রেখেছি আমরা, যেটা যে সময়ে সেনাবাহিনীতে চাকরি করেছি, যেটা দেশে বিদেশে যে সুনামটা ছিল, যেখানে বিদেশি ডিপ্লোমেটরা বলতো যে আমরা বাংলাদেশকে চিনি হচ্ছে বাংলাদেশি পিস কিপারদের মাধ্যমে। বাংলাদেশের দেশের জনগণের যে আস্থা যেটা ছিল সেই জিনিসটার মাধ্যমে। সো আমাদেরকে এখন যারা ভারতে যারা প্রশিক্ষণে যায়, তাদেরকে যখন দেশে ফেরত আসে তাদেরকে ডিটেলস ডিব্রিফিং করতে হবে। আমাদের অনেকে মনে করে যে ডিজিএফআই কে বিলুপ্ত করে দেওয়া উচিত। বিলুপ্ত করে দেওয়া উচিত না। এই ডিজিএফআই এনএসআই কে থাকতে হবে। তাদেরকে আমাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে, আমাদের যে যারা রাজনৈতিক দল আছে, তাদের লোকজন ভারতের সাথে বা সেনাবাহিনীর লোকজন যারা ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে করে এটা ধরার জন্য এবং এটা ধরে এদেরকে প্রসিকিউট করার জন্য আমাদের গোয়েন্দা সংস্থার দরকার আছে। কিন্তু সরকার নিজেই যদি গোয়েন্দা সংস্থার ভারতের সাথে আপোষে করে, তাহলে কি হবে? আপনি সবাইকে রেকমেন্ড করবো যে আজকে পিনাকি দাদা একটা এক্সেলেন্ট এপিসোড করছে, এক্সেলেন্ট। আপনারা সবাই সেটা দেখেন। এবং আমি আমার বক্তব্য এখানেই শেষ করবো এটা বলে যে সেনাবাহিনী খুনি এবং ধর্ষককে সাপোর্ট দিয়েছে, তাদেরকে রক্ষা করেছে, তাদেরকে জেলে যাওয়া থেকে রক্ষা করেছে। এই থেকে ডিসকাস্টিং আর কিছু হতে পারে না। জেনারেল বেলাল সেনাবাহিনী প্রধান ছিলেন। ওনাকে আমি যেভাবে জানি সেটা হচ্ছে উনি হচ্ছে পিছলা টাইপ মানুষ। উনি যখন ইয়াতে কোনো ডিসিশন লেখেন, চিঠির পিছনে কি করতে হবে ওটা পেন্সিল দিয়ে লেখেন। পেন্সিল দিয়ে লেখেন কি জন্য? যদি ভুল ডিসিশন হয় যেন উনি ডিনাইবিলিটি করতে পারে। এটা উনি একদম সিও থাকাকালীন সময় থেকে প্র্যাকটিস করতেন। এখন আপনি দেখেন যে আপনার প্ল্যানিং এবং আল্লাহর প্ল্যানিং, আপনি এটাতে সাপোর্ট দিয়েছেন, এটা কিন্তু দেশের জনগণ এখন জেনে গেল যে জেনারেল বেলাল আপনি কি ধরা খেলেন না? এখন দুনিয়াতে ধরা না খেলো, আল্লাহর কাছে তো আপনি ধরা। কারণ একটা নিরীহ মানুষকে মারা গেছে, এটা ধামাচাপা দিতে এবং জাস্টিস আপনি করছেন। আল্লাহর কাছে কি বিচার দিবেন? সবাই ইভেন আমেরিকাতেও ট্রাম্প সরকারও সোশ্যাল মিডিয়ার উপরে পিসড অফ। বাট আমি সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা এটাই দেখি যে লোকজন আছে এখানে সত্য বলতে পারে। আমেরিকান সরকার যেরকম শুধু ফক্স নিউজ, তাদের যে নিজস্ব মিডিয়া দিয়ে লোকজনকে যেমন ইরাক ওয়ার, আফগানিস্তান ওয়ারে যেভাবে ডাম করে রাখছিল, এখন আর পারতেছে না। এখন জেনারেল কর্নেল ম্যাকগ্রেগার, রিটার, এমআই এর টাকার কার্লসন, আরো অনেকে, তারা এসে কিন্তু সত্য ঘটনাটা সামনে বলতেছে। সো আপনারা সেনাবাহিনীতে যতই 2 নম্বরই করেন, এখন যে নেক্সট কেস এখনো ইয়াকে রেখে দিচ্ছেন, জেনারেল ওয়াকারকে রেখে দিচ্ছেন। নেক্সট যদি কোনো ভারত বান্ধব জেনারেল আসে, আমরা কথা বলবো। সো শেষে একটাই বলতে চাচ্ছি, আমাদের সেনাবাহিনী এটা একটা ট্রেডিশনাল সেনাবাহিনী ছিল। এটাকে আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যদেরকে কঠোর হইতে হবে। তারা যদি জানে কেউ ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে সিনিয়রিটিতে গেছে, তাদেরকে অ্যাটলিস্ট কোনো ক্ষমতা না থাকলেও ঘৃণা প্রদর্শন করতে হবে। ভারতের দালালদের সেনাবাহিনী গোয়েন্দার সঙ্গে কোনো স্থান নাই। আমি শেষে সোহাগী জানান তরুর রুহের মাগফিরাত কামনা করতেছি। অসহায় মেয়েটা নিজের লেখাপড়া চালাতো, নিজের টিউশনি করে হিজাব পড়তো, ধর্মীয় অনুশাসন মেনে চলতো, প্রাইভেট পড়াতো। তার বাবা একজন, সম্ভবত আমি যেটা শুনেছি, এমইএস এর কমিশন, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের। তাদের উপরে একটা অন্যায় হয়েছে, এবং আমি বলি, আমি এসইউতে থাকতে এর কাছাকাছি সিচুয়েশন দেখেছি, কিন্তু কেউ আনপানিশ যায়নি। একটা সিচুয়েশন আমার কাছে মনে হয়েছিল যে তাকে বাঁচিয়ে দিতে পারে। আমি তখন ক্যাপ্টেন, পরবর্তীতে ব্রিগেডিয়ার রিটায়ার করছে, ব্রিগেডিয়ার শামস আমার ওসি ছিলেন তখন আর কি। আমি তাকে তখন বলেছিলাম, স্যার আমার রিপোর্টটা আমি করেছিলাম, যে রিপোর্টের স্যার একটা উনি যেহেতু আমার পক্ষে সাইন করবেন, আপনি একটা লাইন কাটতে পারবেন না। অ্যান্ড হি সেড, মুস্তাফিজ ডোন্ট গেট এক্সাইটেড, আমরা কেউ অন্যকে সাপোর্ট দিব না। ওই 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 ব্রিগেডিয়ার শামস কিন্তু ছিল প্রফেশনাল গোয়েন্দা অফিসার। উনি এখন বিভিন্ন পত্রপত্রিকায় শেখ হাসিনার সময় লিখতেন।
এই প্রফেশনাল গোয়েন্দা সংস্থা থেকে প্রফেশনাল সকল প্রফেশনাল অফিসারদের কাছে চলে গেছে, কেরিয়ার অফিসারদের কাছে চলে গেছে। সো বাংলাদেশের সাইজ হয়ে যাচ্ছে। তারা সিনিয়র মার্ডার বললেও ওই মার্ডারকে তারা অ্যাকসেপ্ট করে তাদের নেক্সট কেরিয়ারের জন্য। বাংলাদেশের এই ইয়াটা আমাদেরকে কি বলবো যে ওয়াইপ আউট করতে হবে। সেনাবাহিনীতে প্রফেশনাল সেনাবাহিনীটাকে আবার প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে হবে। আশা করি ব্রিগেডিয়ার শামসকের যেভাবে এভাবে প্রশংসা করতে পারলাম, ফিউচারে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে বিচার যেটা হবে, শাহবাগ নিয়ে যে বিচারটা হবে, সাগররুনি নিয়ে যে যদি বিচারটা হয়, আমি যদি সেভাবে সাপোর্ট করতে পারি এবং ভারত থেকে যেন আমরা ভারতের সাথে যাতে কোনো আন্ডারস্ট্যান্ডিং করে যেন সরকার না আসতে পারি। তাদেরকে বুঝতে হবে যে ভারতের সাপোর্টে সরকার টিকিয়ে রাখা থেকে জনগণের সাপোর্টে টিকিয়ে রাখাটা আরো বেশি সহজ। ধন্যবাদ।